কি স্মৃতি ছাড়া আর কি আসে বলো তো শোনা? কি ভুল বলেছি? মিস রানী, রানী খাস্তগির ম্যারেড টু মৃত্যুঞ্জয় মল্লিক। কি প্রেম! আহা, তাই বলে একসাথে মরতেও হবে? খাও দাও, এনজয় করো। প্রতিবাদ হচ্ছে, বিপ্লব, লিডার হবে, লিডার। আবার ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। এই সবাই এত ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে না সারা আজকাল। প্রতিষ্ঠান শব্দটার কোনো দাম, বুঝলি? শৃঙ্খলা, ডিসিপ্লিন এগুলো শিখবে কোথা থেকে বলো তো শোনা? হ্যাঁ, কোথেকে শিখবে? তাহলে তোমার মতো মাল তৈরি হবে। বল 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 বল, কোথায় আছে বল? মল্লিক কোথায় আছে বল? কোথায় আছে বল? বল 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 বল। ওই ডকুমেন্ট আর ভিডিও ফুটেজ গুলো আমার চাই, আর তাড়াতাড়ি চাই। হ্যাঁ, আমার তো সময় কম। বল বল বল, কোথায় আছে? কোথায় আছে বল বল। কেউ বাঁচাতে আসবে তোকে, কেউ না। শালা একা মরবি এখানে, একা। বল বল, কোথায় আছে বল? ওই পেন ড্রাইভ, ডকুমেন্ট, ভিডিও ফুটেজ গুলো কোথায় আছে? বল 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 বল, কোথায় আছে বল? বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বল 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 বল। গ্রামের বিরুদ্ধে গিয়ে রক্ষা পাচ্ছ? হ্যাঁ, রক্ষা পাচ্ছ সরকারের বিরুদ্ধে, এত বড় কোম্পানির বিরুদ্ধে রক্ষা পাচ্ছ? ওদের কোনো ক্ষমতায় আনিস? দেশটা ওরাই চালায় রে হারামি। তোর অকাত কি? কি অকাত আছে তোর? হ্যাঁ, কি অকাত আছে? বল বল বল, কোথায় আছে বল 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 বল। আমার তো সময় নেই, তাড়াতাড়ি বল। চোখ দেখাচ্ছিস বলে বাচ্চা, চোখ দেখাচ্ছিস, গেলে দেবো। বল 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 বল, কোথায় আছে বল বল। বললাম তো বলবো না। দরদ ভাতারের জন্য দরদ উঠলে পড়ছে। ও তো তোকে ফেলে পালিয়েছে। কচি বয়সে কেন এসব ঝামেলা জড়াচ্ছিস বলতো? কি বলি? কিরে কি বলি? বল না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিরে এই নাকি ভোটে দাঁড়াবি তুই? হ্যাঁ, কিরে ভোটে দাঁড়াবি? বল 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 বল। সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। স্যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই স্যার, ওরা দুজনই ইন্ডিভিজুয়াল। হ্যাঁ স্যার, কোনো অর্গানাইজেশনের সাথেও যুক্ত নেই। ওরা দুজনেই আগে একটা নিউজ চ্যানেলে কাজ করতো। মতে মিল না হয় সেটা ছেড়ে দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলে। সেখানে ওই দেশে যেখানে যে অন্যায় টন্যায় হয় সেসব নিয়ে ভিডিও বানায়, প্রোটেস্ট করে। সারা দেশ জুড়ে ওদের ভিডিও দেখে স্যার। কিছু জায়গায় তো কাজও হয়েছে ওদের প্রোটেস্টে। 6 মাস ধরে এই গ্রামে আছে। শুনেছি ওই গ্রামেতেই একটা নতুন প্ল্যাটফর্ম ফর্ম করতে চলেছে। বিষয়টা খুব সিরিয়াস স্যার। ছেলেটা মানে ওর হাজবেন্ড নিখোঁজ হওয়ার পর থেকেই গ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ওরা ভাবছে আমরাই ওকে মেরে
ব্যাপারটা খুব সিরিয়াস। টেররিস্ট, হ্যাঁ টেররিস্ট, সালা ধরে ধরে না গুলি করা উচিত। হ্যাঁ কাজটা কিছু অন্যায় করেনি স্যার, কি বলছো? অন্তত আমি তো তাই দেখি। এই 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 কি বলছো? হ্যাঁ নিজের দেশের সরকারের বিরুদ্ধে লোক খাওয়াচ্ছে আর তুমি বলছো অন্যায় নয়? স্বাধীনতা আছে বলে যা খুশি তাই করবে নাকি? কি মনে করো? সরি স্যার, আসলে বিষয়টা খুব সিরিয়াস। ইউরেনিয়াম। ইউরেনিয়াম? হ্যাঁ স্যার, ইউরেনিয়াম। আপনি তো জানেন ইউরেনিয়াম একটা দামি খনিজ স্যার, খুব খুব কম জায়গাতেই পাওয়া যায়, যেটা দিয়ে পারমাণবিক শক্তি তৈরি হয়, মানে নিউক্লিয়ার পাওয়ার স্যার। বলা যেতে পারে আমাদের দেশের সামরিক শক্তির উৎস এই গ্রামের মাটির নিচে। হ্যাঁ স্যার, যেমন দামি তেমনি তেমনি ডেঞ্জারাস স্যার। তারপরে ওই প্রাইভেট কোম্পানিগুলো গ্রামের চাষিগুলোর জমি প্রায় ঠকিয়ে কেড়ে নিয়েছে, না দিয়েছে কাজ, না দিয়েছে কোনো সুযোগ সুবিধা। দিনের পর দিন মাটির নিচ থেকে প্রসেস করে ইউরেনিয়াম উপরে তোলা হয় স্যার, আর বাইরে পাঠানো হয়। আর ওয়েস্ট ইউরেনিয়াম ফেলা হয় ওখানকার গ্রামের মাটিতে, পুকুরে, নদীতে, আর সেই জলই খায় স্যার ওখানকার গ্রামবাসী। ওখানকার হাওয়ায় স্যার বিষাক্ত ইউরেনিয়ামের ছাই উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি স্যার, ওখানকার ওই গ্রামে অঞ্চলে বিকলাঙ্গ অসুস্থ বাচ্চা জন্মাচ্ছে। 3 জনের মধ্যে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড। মায়ের পেটে একের পর এক বাচ্চা মারা যাচ্ছে স্যার, ওরা তো জানতোই না কেন হচ্ছে। আসলে ওই গরিব আদিবাসীগুলোর জন্য কথা বলার তো কেউ নেই স্যার। তাই বলে নিজের দেশের সরকারের বিরুদ্ধে রক্ষা পাবে, তাই তো? না স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি স্যার, ওখানকার জল হাওয়াতে বিষ। ওরা তো জানতোই না কেন হচ্ছে, তার উপরে সরকার দেখে না, কারণ ওই প্রাইভেট কোম্পানিগুলোর সাথে ডিল হয়েছে। হ্যাঁ স্যার, এই মেয়েটি আর ওর হাজবেন্ড কিছু ডকুমেন্ট প্রমাণ সহ জোগাড় করেছে, যাতে এই গোটা বিষয়টা পৃথিবীর কাছে এক্সপোজড হয়। এই স্যার আর কি। জাস্টিস না ওর পেছনে বুঝে দেবো, উপর থেকে অর্ডার আছে, দরকার হলে সরিয়ে দাও। কিন্তু স্যার, যেটা বলছি সেটা করো। ওইখানে সিচুয়েশনটা সামলাও, আন্ডার কন্ট্রোল চাই। হ্যাঁ স্যার। না হলে ওই জাস্টিস না তোমার পিছনে বুঝে দেবো। হ্যাঁ স্যার। যাও স্যার। ওই ওই মরে গেল না? একটা ঠিকানা বলে দিলে ল্যাটা চুকে যায়, কিসের এত প্রেম বুঝি না। তখন দেখলাম চালিয়ে বললাম চালিয়া রানী, 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 এই রানী, কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? রানী, রানী ওঠ, রানী এখন তো ঘুমিয়ে থাকার সময় নয়। রানী, রানী তোর তো এখন অনেক কাজ বাকি। রানী, রানী ওই গ্রামের লোকগুলো তো তোকেই বলতে হবে, বল। রানী, রানী ওঠ,
রানী, রানী উঠে পড়, এখন অনেক কাজ বাকি তোর। উঠে পড়, উঠে বস রানী, ওঠ। পারবে না, পারবে না, আমি তো আছি। তুই তো একা নোস, তোর মতন অনেক রানী আছে। পারবি না দেখিস। আমি আমি তোর শরীরে বয়ে চলা 100 বছরের ইতিহাস রানী। আমি তো তোকে লড়তে শিখিয়েছি। মনে পড়ে রানী, ছোটবেলায় তুই ইতিহাস বইয়ের পাতায় একটা ছবি এঁকেছিলিস, বাবাকে দেখিয়ে বলেছিলিস তুই এর মতন হতে চাস, কাউকে ভয় পাবি না। মনে পড়ে রানী, তোর সেই ছোটবেলা, তোর সেই ইতিহাস বই, তোর সেই প্রজন্ম। তোরা কি একবার পিছন ফিরে তাকাবি না? রানী, ভয় কিসের? আমি তো তোর কাছে। ওঠ রানী, উঠে দাঁড়া। ভয় কিসের? ভয়কে দু পায়ে মারিয়ে এগিয়ে চল রানী। ইতিহাসের পাতাটা একবার উল্টে দেখ। চিনতে পারছিস? ছেলেটাকে 18 বছর 11 মাস বয়স, ফাঁসির পাটাতনের উপর কেমন চিতিয়ে দাঁড়িয়ে চিনতে পারছিস রানী? রানী, চিনতে পারছিস? আয় রানী, এগিয়ে আয়। রানী ওঠ, উঠে দাঁড়া রানী। 1905-এ বাংলাকে যখন টুকরো করলো ইংরেজরা, তখন সারা দেশে আগুন জ্বলেছে, চারিদিকে আন্দোলন, বিপ্লব। কেউ থেমে থাকেনি, কেউ চুপ করে থাকেনি। বিদেশি জিনিস বর্জন করে আপন করে নিয়েছে মায়ের দেওয়া মোটা সুতোর কাপড়। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনীর মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনীর মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। সেই কাপড়ে লেপটে আছে মায়ের স্নেহ, তুই মোটা সুতোর সঙ্গে মায়ের আমার স্নেহ দেখতে চাই। তুই মোটা সুতোর সঙ্গে মায়ের আমার স্নেহ দেখতে চাই। আমরা এমনি পাষাণ চাই বলে ওই ঘরে দৌড়ে ভিক্ষা চাই, এমনি পাষাণ চাই বলে ওই ঘরে দৌড়ে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা
জন্ম নিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। পিতা জগবন্ধু ও মাতা প্রতিভা দেবী ভালোবেসে নাম রাখলেন রানী। আয় মা, সন্ধে হলো, আর বাইরে থাকতে নেই। শোন মা, কাল পুণ্যেন্দু আসবে বলছিল, তোর সাথে নাকি কি দরকার আছে? ওকে ওর বইগুলো দিয়ে দিস কেমন? আর খাবে আয় মা, অনেক রাত হলো। আচ্ছা মা, দেশবন্ধু মারা গেলেন, কিন্তু সবাই চুপচাপ। আমরা কি দেশবন্ধুর মতো মানুষের জন্য একটু শোক করতে পারি না? এই উত্তর আমার জানা নেই মা, তুই বরং তোর দাদাকে জিজ্ঞাসা করিস, ও সব তোর প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি উঠলাম। হ্যাঁ, ওর তো স্বদেশীদের সাথে যোগাযোগ আছে। সত্যি? চুপ, আসতে বল। এসব কথা জানাজানি হলে আমাদের বাড়িতেও পুলিশ ঢুকবে, তোর বাবার চাকরিটা আবার যেতে পারে, খামোখা হয়রানি হবে। আয় মা, খাবি আয়, অনেক রাত হলো। খাওয়ায় সেদিন মন নেই মেয়ের। বইয়ের পাতায় ঝুলতে থাকা চোখ দুটো হ্যারিকেনের শিখায় সেদিন আরো চকচক করছে। সামনে দাঁড়ানো সাহেবের হাতে রুমাল আর ঘড়ি, জল্লাদের হাত লিভারের উপর। বই থেকে চোখ সরলে দেখে দাদা দাঁড়িয়ে রয়েছে। পূর্ণেন্দুদা, কখন এলে? পূর্ণেন্দু দস্তিদার, মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী সংগঠনের অন্যতম সদস্য। এই তোর পাশের পড়া? হ্যাঁ, তুমি বারণ করেছিলে। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি যে পূর্ণেন্দু তার বরাবরই মনে হয়েছে রানী আর 5 জনের মতো না, শান্ত, স্বল্পবাক এবং দৃঢ় চেতা। বইটা তো পড়লি, কিন্তু কোন জায়গাটা তোকে সব থেকে বেশি টেনেছে বলতো রানী? ওই জায়গাটা যেখানে ক্ষুদিরাম কাঠগড়ায় নির্ভীক দাঁড়িয়ে। বিচারক যখন জিজ্ঞেস করলো, এই রায়ের মানে বোঝো, কিছু বলতে চাও? তখন সে একগাল হেসে বলল, সকলকে বোমা বানানোর কৌশল শেখাতে চাই। কানাই লালও একই ধরনের মানুষ ছিলেন জানিস। মৃত্যুটা এদের কাছে একটা ছেলে খেলা। ফাঁসির আদেশ শোনার পর ওর ওজন বেড়ে গেছিল। জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। দাদা, আমরা পারি না? আমরা মেয়েরা, রানী লক্ষ্মীবাই, রানী ভবানী সেই সময় দাঁড়িয়েও নিজেদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের রক্তে লিখে গেছেন তাদের বীরগাথা। তবে আমরা কেন নই? আমরা এই যুগের মেয়েরা কি এতটাই অক্ষম, এতটা দুর্বল? আকাশের মেঘগুলো কিরকম ধীরে ধীরে সূর্যটাকে ঢেকে দিচ্ছে দেখ। মনে হয় এখনই ঝড় উঠবে। ঝড় ততদিনে তোলপাড় করে গেছে রানীর হৃদয়। শরৎচন্দ্রের লেখা স্বরাজ সাধনায় নারী বইটি চুম্বকের মতো আকর্ষণ করেছে তাকে। ধীরে ধীরে ভেতর থেকে বড় হয়ে উঠেছে রানী। বড় বেশি সাহসের কথা বলেছিস। অনেক শৃঙ্খলা, অনেক নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে একজন বিপ্লবীর জীবন গড়ে ওঠে। অনেক ত্যাগ, অনেক যন্ত্রণা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রেম, এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আমাদের পথ একটাই, স্বপ্ন একটাই, স্বাধীন ভারত। মাস্টারদা কি বলেন জানিস? মাস্টারদা বলেন, নো রেভলিউশন ক্যান ডাই উইথ স্যাটিসফ্যাকশন। তুই নিজেই একদিন তোর প্রশ্নের উত্তর খুঁজে পাবি। দাদা, পুলিশ! রাষ্ট্রের দমন পীড়ন চরমে উঠেছে।
সন্দেহে বসে বাচ্চা থেকে বুড়ো সকলকে তুলে নিয়ে যেত ব্রিটিশ পুলিশ। চলত অকথ্য মুখ না খোলা পর্যন্ত চলত এই নারকীয় খেলা। চট্টগ্রামের পশ্চিম প্রান্তে অস্কার খান দিঘির কোল ঘেঁষে নেমে গেছে সরু গলি। সেই গলির শেষ প্রান্তে মিউনিসিপ্যালিটির বড় নালার ধারে দুইখান দোতলা বাড়ি। সেই বাড়ির পাশেই একটা ফুলের বাগান। সেই বাগানে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে মনীষমাণি। জুঁই, জবা, বেলের পাশাপাশি অনেক বিদেশি ফুলের গাছ, সাথে নীলপদ্ম। নীলপদ্ম? হে মা, নীল পদ্ম দেখতে যাবি? চ। না কাকা, সাহেবদের এই সাজানো গোছানো বাগান আমার ভালো লাগে না। তার চেয়ে আমাদের এই বুনো বাগানটা ঢের ভালো। সাহেবদের এই বাগানে তো সব বিদেশ থেকে আনা গাছ, আর আমাদের বাগানে সব গাছ দেশি। এটা তুই ঠিকই বলেছিস। সাহেবরা তো আমাদের দেশের সবকিছুকে ঘেন্না করে, তা সে মানুষই হোক আর ফুল। তুমি সেদিন খুব ভয় পেয়েছিলে না কাকা? ঘটনা শুনে তো আমার সারা রাত ঘুমই হয়নি। হ্যাঁ রে মা, খুব মেরেছিল এই বুড়ো হাড়ে। আর সহ্য হয় বল? তুমি আর প্রতিশোধ দিতে পারো না? তোমার এই হাতের কাজটা বসাতে পারলে নয় সাহেবের গলায়? কেমন করে করি বল? বাড়ির ছেলে মেয়েগুলো মুখের দিকে তাকিয়ে থাকে। গতবার ঝড়ে ছাদটা ভেঙে পড়লো। খালি পেটে কতবার সহ্য হয় বল? কিন্তু কিন্তু এভাবে আর কতদিন? আমরা কতদিন সবকিছু মুখ বুজে সহ্য করব? প্রতিশোধটা তুই নিস মা, প্রতিশোধটা তুই নিস। তুই পারবি, তুই পারবি, তুই ঠিক পারবি। আমি আমি কি করে করবো জানি না, কিন্তু আমি চাই কাকা, আমি খুব চাই। যারা আমাদের সোনার মাটিকে রক্তে ভিজিয়েছে, যারা আমাদের ভাইদের গলায় পরিয়েছে ওই কালশিটা দড়ি, যারা আমাদের পেটের অন্ন ছিনিয়ে ভাতের থালায় বিষ ঢেলেছে, আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের ঐশ্বর্য লুট করেছে, তাদের এক এক করে খোলা বাজারে গুলি করে মারতে আমি একবারও ভাববো না। প্রত্যেকটা গুলির আর্তনাদ যেন আমাদের এক একজন শহীদ ভাইদের মৃত্যুকে সার্থক করে তোলে। আমি চাই কাকা, আমি খুব চাই। তুই নিশ্চয়ই পারবি। তুই অনেক বড় হয়ে গেছিস মা, তুই অনেক বড় হয়ে গেছিস। তুমি আমায় আশীর্বাদ করো। তুই যেদিন পারবি সেদিন এই বাগানের সব ফুল আমি তোকে দেবো। কিন্তু বড় ভয় হয় রে মা, ওরা যদি... ভয় কিসের কাকা? মৃত্যুকে ভয় পেলে যুদ্ধে জিতবে কি করে? একদিন তো সবাইকেই মরতে হবে। তোর মতো তো বলতে পারি না মা, কিন্তু আমি যে বাঁচতে চাই, এই ব্রিটিশের লাথি খেয়েও আমি বাঁচতে চাই মা। তুমি বাঁচো কাকা, তুমি প্রাণ ভরে বাঁচো, তুমি প্রাণ ভরে বাঁচো, তুমি বাঁচো। মনীষ কাকার জলজলে চোখ দুটো একদিন চুপ করে নিতে গেল। পলোয়ারি, বল পলোয়ারি, বল পলোয়ারি, রানী, পলোয়ারি, রানী, পলোয়ারি, রানী, যাই মা। পলোয়ারি। তুলসী তলায় প্রদীপটা জ্বেলে দে তোমার। বাবার গলায় সুর ছিল না, কিন্তু তিনি গান বড় ভালোবাসতেন। টেঙ্গাপাড়া থেকে শহরে আসতো এক বাঁশিওয়ালা, প্রায় রানীদের বাসায় থাকতো সে। কই গো, সকলে মিলে এসো, নবীন এসেছে যে। আরে এসো এসো এসো। নাম নবীন ধুবি। সন্ধ্যাবেলায় জগবন্ধু বাবুর অনুরোধে নবীনের বাঁশিতে কখনো বেজে উঠত কীর্তন,
খেয়ালি, শ্যামা সঙ্গীত, আবার কখনো বা দেশের গান। মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ী আচল পাতা, ও আমার জগবন্ধু বাবু তন্ময় হয়ে শুনতেন। বাজাতে বাজাতে নবীনের দু চোখ জলে মরে আসছে। কানের মাঝখানে চোখে আঙুল চাপা দিয়ে ঘর ছাড়তেন মা। সেই সকল ঘর ছাড়াতেন মা। প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতের প্রথম শহীদ মহিলা বিপ্লবী। 21 বছরের ছোট্ট একটা জীবন আজকের আমাদের এই সীমানাহীন স্বাধীনতার খসড়া লিখে গেছে। আজকের সমাজে ওই বারখা ক্ষুদিরামরা শুধুই এক নির্বোধ ইতিহাস হয়ে থেকে যাবে। জেলের মধ্যে মার খেতে খেতে তুমি যখন হাসছিলে, সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ যখন তোমার পেটের নাড়িভুড়ি উপরে জেনে নিতে চাইছিল মৃত্যুঞ্জয় ঠিকানা, ঠিক সেই সময় আজকে রানী খাস্তগির একা ছিল না। 1930-এর প্রীতিলতাকে বুকের মধ্যে চাপতে মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল। তুমি ভুলে গেলেও এই মাটির ইতিহাস তোমায় ভোলেনি। প্রীতি মারা যাওয়ার পরও ভেঙে পড়েনি তার মা। ব্রিটিশরা অনেক অত্যাচার চালায় তার পরিবারের ওপর। পাঁজর ভাঙা ব্যথাকে দমিয়ে রেখে মা বলতেন, আমার রানী দেশের কাজে প্রাণ দিয়েছে, দেশের কাজে। সাল 1925। অনুশীলন দলে বিপ্লবীরা বুঝেছিলেন ব্রিটিশদের দেশ থেকে উদ্ধার করতে গেলে চাই আরো বড় লড়াই, আর তা আসবে কেবলমাত্র সশস্ত্র পথে। অহিংসা ছেড়ে হাতে তুলে নিতে হবে বন্দুক ও বোমা, আর আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে লাগবে অর্থ। কেবলমাত্র চাঁদা বা সাধারণ মানুষের আর্থিক সহায়তায় সবটা পুড়িয়ে ওঠা সম্ভব নয়। তাই শুরু হলো অধিকার ছিনিয়ে নেওয়ার পালা। দানব দলনী হয়ে মানিনি আর কি দানব থাকিবে বন্দে, দানব দলনী হয়ে মানিনি আর কি দানব থাকিবে বন্দে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, আগে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, আগে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ। 9 আগস্ট 1925 ভারতীয়দের থেকে আদায় করা করের টাকা বোঝাই করে লখনৌয়ের পথে যাচ্ছে ট্রেন। রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে পরিকল্পনা করা হয় ট্রেন ডাকাতি। ট্রেনটি কাকরি স্টেশন ছাড়তেই ট্রেন টানেন রাজেন্দ্র। হয় কি মরণে তারপর সারা স্টেশন জুড়ে হইচই। হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। কাঁথই কাঁথই কই ধিমি ধিমি দণ্ড, কাঁথই কাঁথই কই ধিমি ধিমি দণ্ড। ভূত পিশাচ নাচে জ্যোতি বিষণ্ড, ভূত পিশাচ নাচে জ্যোতি বিষণ্ড। গার্ডকে পরাস্ত করে প্রায় 8,000 টাকা নিয়ে পালায় তারা। মাসখানেক প্রবল তল্লাশির পর ধরা পড়ে 3 জন। কি হয়েছে? ওই ডাকাতরা নাকি ধরা পড়েছে? সত্যি?
ডক্টর খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় ইতিহাসের শিক্ষিকা উষাদিকে বড় ভালো লাগতো না। উষাদি প্রায় ওকে নিজের ঘরে নিয়ে যেত, কত রকম গল্প হতো দুজনে। ওরা ডাকাত নয় প্রীতি, ওরা সব ক্ষুদিরামের দলের লোক, স্বদেশী। বাবা বলেন স্বদেশী ডাকাত। ওরা দেশকে ভালোবাসে, ওরা অধিকার ছিনিয়ে নিতে জানে, তাই ব্রিটিশরা ওদের ডাকাত বলে। বলতে বলতে গলা ভারী হয়ে আসে উষাদি। ব্যাগ থেকে একটা বই বার করে গুঁজে দেন রানীর হাতে। বইটা পড়ো, এদের ইতিহাস তোমাদের বইতে লেখা নেই। এই ইতিহাস তোমাদের জানতে দেওয়া হয় না প্রীতি। যে ইতিহাস জানলে তোমার পায়ের তলার শিকড় তোমাকে আরো শক্ত করে মাটির সঙ্গে জুড়ে রাখবে। এই ইতিহাস তোমার আমার পূর্বপুরুষের লড়াই করার ইতিহাস, এক চুল জমি না ছাড়ার লড়াই। এই ইতিহাস ওরা ভুলিয়ে দিতে চায় প্রীতি। ওরা বোঝে কেবল মুনাফা আর ক্ষমতা। ওই গরিব গ্রামবাসীরা, তাদের কাছে একমাত্র আশার আলো তুমি। রাষ্ট্র যতই ভয় দেখা, তুমি ভয় পেও না রানী, তুমি থেমো না। আর এই বইটা পড়ো, পড়া হলে বন্ধুদের কেমন? রাতের পর রাত চোখে ঘুম আসে না রানী। হ্যারিকেনের আলো নিভে আসে ভোর হলে। রানী তখন দেখতে পায় অন্য এক রানী, পুরুষের বেশে ঘোড়ায় চেপে যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে লড়াই করে চলেছেন। রানী শুনতে পায় তার চিৎকার। পড়াশোনা তো অনেক হলো, এবারে তো অন্য ভাবনা চিন্তা করতে হবে নাকি? হ্যাঁ, আমার তো বয়স হচ্ছে, এই বুড়ো হারে আর কতদিন জোর পাবো? হ্যাঁ, আমি বিনয় ঘটককে কাল আসতে বলেছি, সে বলেছে একটা খবর নিয়ে আসবে। হ্যাঁ, তাই বলি শোনো না, আমি যে ম্যাট্রিকে যে ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন ওর একটা ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো নাকি? তুমি বললেই হবে। আয় তাই হয়ে গেল। যাই, আমি এবার তাহলে বাজারটা করে নিয়ে আসি গে যাই। হ্যাঁ, কিরে মা, মুখটা শুকনো কেন? কিছু কি বলবি? বাবার কথার কখনো অবাধ্য হইনি। আমি জানি আমাদের প্রত্যেকটা মেয়েকে একই পথে চলতে হয়, গন্তব্য একই। কিন্তু তাই বলে সবাইকে কেন মা? কেউ কি নিজের মতো করে জীবনটাকে দেখতে পারে না? যে জীবনের স্বপ্ন আমি এতদিন দেখে এসেছি, তার কি সে সেখানেই মা? না মা, এটা হতে পারে না। আমি আমার জীবনটাকে আরো অনেক বড় করে দেখতে চাই। তুমি আমার কলকাতায় পাঠানোর ব্যবস্থা করো। তাই এই কথাটা তুই তোর বাবাকে বললি না কেন? না না, এটা তুমি বলো। বেশ, আমি বুঝিয়ে বলবো তোর বাবাকে। রানী, তুই আমাদের গর্ব, দুঃখ করিস না, আমার সাথে আয়। প্রিয় নয়, খাঁটি হওয়ার চেষ্টা করতে হবে। সেদিন এই কথাই বলেছিল লীলাদি। ঢাকার ইডেন কলেজে ভর্তি হলো প্রীতিলতা। এখন এসব কথা বললে কি করে হবে? ঘটক মশাই তো অনেক দূর এগিয়ে পড়েছে, এখন কি ফিরে আসা ঠিক হবে? আমি কিছু জানি না, তুমি কিছু একটা করো। মেয়ে যখন পড়তে চাইছে পড়ুক না, তুমি ওদের কিছু একটা বলে দাও। কি গো, পারবে না? না পারলে চলবে কেন? তুমি যখন হুকুম করছো, ঠিক আছে, আমি নয় ওদের সঙ্গে কালকে কথা বলে দেখবো। রানী যখন পড়তে চায় তো পড়ুক। রানী, রানীর আনন্দের শেষ নেই, জীবনের এক নতুন অধ্যায়। সাম্প্রদায়িক দাঙ্গা 9 জুন ঘেরাও হয় ঢাকা শহরের এক থানা।
একদল ক্ষিপ্ত মুসলমান জনতা আক্রমণ করে হিন্দু অধ্যুষিত পাড়ায় চলে লুটপাট। প্রশান্ত নন্দী, তুই কিশোরী মেয়েকে ধর্ষণ করে ক্ষিপ্ত মুসলমান জনতা। আতঙ্কে সেসব দিনে কলেজে আলাপ নীলিমার সাথে। তোমার হাত ধরে প্রিয় নয়, খাঁটি হয়ে উঠতে হবে আমাদের। তোমায় যত দেখি তত অবাক হয়ে জানো, কি প্রচন্ড কর্মশক্তি। এক হাতে কত কাজ সামলাচ্ছ। মেয়েদের জন্য স্কুল স্থাপন করা, বয়স্কদের শিক্ষা ব্যবস্থা, লাঠি খেলা শেখানো। জানো, আমি কোনোদিন মাকে ছেড়ে থাকিনি, কিন্তু তোমায় দেখলে সেই কষ্টটা কোথাও চলে যায়। সমবেত নরনারী যেদিন চোখ মেলে জেগে উঠবে, তখন এদের অধীনতার শৃঙ্খল তা যতই মোটা ভারী হোক সেটা খসে পড়বেই। আমরা পারবো দিদি, আমরা পারবো। কাল তো মায়ের বাড়ি যাচ্ছ, ফিরে আসার সময় মনে করে পিঠে পুলি এনো কিন্তু। আনবো। জানো রানী, এই অশিক্ষা আমাদের মেয়েদের বড়ই হীন করে তুলেছে। এই অন্ধকার দূরে ঠেলতেই হবে। আসবে আমাদের সাথে? রানীর বড় বলতে ইচ্ছা করে, বাঁধন যতই আমি তো তোমাদেরই। শক্ত হবে কিন্তু মুখে কিছু বলতে পারে না। ততই বাঁধন ব্যাগ টুটবে থেকে একটা হলুদ ফর্ম বের মোদের করে লীলাদি রানীকে ততই দিয়ে দিল। বাঁধন বাড়ি টুটবে থেকে আসার সময় ওদের যতই আখি রক্ত হবে মোদের আখি ফুটবে ততই মোদের আখি ফুটবে ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের ততই বাঁধন টুটবে। সেদিন পূর্ণেন্দুদা এসেছিল বাড়িতে। অনেকদিন পর বাড়ির পেছনের উঁচু ঢিবিতে আবার দুজনে দাঁড়িয়ে। দাদা, তোমায় বলেছিলাম মাস্টারদাকে আমার কথা বলতে। তুমি বলেছিলে দেশের জন্য যদি কিছু করতে না পারলাম তাহলে এই জীবনের কি দাম দাদা। তোমার মুখে মানুষটার কথা এতবার শুনি, দেখতে বড় মন চায়। হ্যাঁ বলেছি, বস। সত্যি? কি বললেন উনি? মাস্টারদা নিষেধ করেছেন। মাস্টারদা অনুমতি দিয়েছেন। সত্যি? আনন্দে নিজেকে ধরে রাখতে পারে না রানী। খানিকক্ষণ ইতস্তত দৌড়ে বেড়ায়, তারপর হঠাৎ কেঁদে ফেলে। চোখে আঁচল চাপা দিয়ে শুয়ে পড়ে ঘাসের উপর। জানিস, আমি একদিন মাস্টারদাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা দাদা, আমাদের কয়েকজনের আত্মত্যাগের বিনিময়ে কি দেশ স্বাধীন হবে? উনি বলেছিলেন যে না, আমাদের কয়েকজনের চেষ্টায় কখনো দেশ মুক্ত হতে পারে না, কিন্তু আমাদের এই আত্মত্যাগ দেশের মানুষের মনে সাহস সঞ্চয় করবে, তাদের বিবেককে জাগ্রত করবে, তারা দেশের স্বাধীনতা যুদ্ধে এগিয়ে আসবে। আর এখানেই আমাদের আত্মত্যাগের সার্থকতা। আমি মাস্টারদের মতো নিজের জীবনটা করতে চাই দাদা। তুমি আমাকে নিয়ে যাও। যত সময় ডাক আসবে। এখন মন দিয়ে পড়াশোনা কর। উঠি। সেদিন সারা রাত চোখে ঘুম নেই রানীর। সারা রাত জেগে ভাবছিল মাস্টারদার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে তো। সে দিদাকে মনে জায়গা দিতে চায় না সে। আমি পারবো, আমি পারবো। সারা রাত বিড়বিড় করতে থাকে সে।
আইএ পরীক্ষায় সফল হয়ে ভর্তি হন কলকাতার বেথুন কলেজে। ভর্তির দিন খুব বৃষ্টি, যেন আকাশ ভেঙে পড়েছে। একজন প্রথম আলাপেই এসে জিজ্ঞাসা করেছিল, কলেজে নতুন, তোমার নাম কি বৃষ্টি? মনোরঞ্জনদার হাত ধরে আলাপ হলো শাঁখারিটোলার গুরু পিসিমার সাথে। কত কথা শুনেছে ওনার, নিজের জীবন তুচ্ছ করে কত বিপ্লবীকে আশ্রয় দিয়েছে, কখনো কোনো বিপদের তোয়াক্কা করে। আলাপ হতেই একেবারে নিজের করে নিলেন পিসিমা। জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করলো প্রীতিলতা। জীবনটা এইভাবে মোড় নেবে তা সে আজ করতে পারে। পয়লা ডিসেম্বর 1930 খুব সকালে চাঁদপুর রেলওয়ে স্টেশনে পুলিশ ইন্সপেক্টর জেনারেল মিস্টার গ্রেগকে অভ্যর্থনা করতে আসেন পুলিশ ইন্সপেক্টর তারিণী মুখোপাধ্যায়। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হঠাৎ চলল গুলি। ইংরেজের দালাল, চোরের বাচ্চা। গুলি লাগলো তারিণী বাবুর গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেলেন তিনি। পরদিন পালাবার সময় ডিস্ট্রিক্ট কোর্টের রাস্তায় গ্রেপ্তার করা হলো দুজন বাঙালি যুবককে, কালীপদ চক্রবর্তী এবং রামকৃষ্ণ বিশ্বাস। চট্টগ্রাম অস্ত্রাগার মামলার দুই ফেরারি আসামি। সেদিন আর কলেজে যেতে ইচ্ছে করলো না রানী, মনটা বড় অস্থির হয়ে রয়েছে। খবর এলো রামকৃষ্ণ বিশ্বাসকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সে এখন একজন ফাঁসির আসামি। খবরটা শুনে নিজেকে স্থির রাখতে পারে না সে, ছুটে যায় পিসিমার বাড়ি। পিসিমা, আমি ওর সাথে একবার দেখা করতে চাই। এত কাছ থেকে যদি আমি ওকে একবার না দেখতে পাই তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ওকে দেখে ওর মৃত্যুর সাহস বুকে নিয়ে চট্টগ্রাম ফিরে যেতে চাই। বিপ্লবীদের এত দুর্বল হলে চলে না রানী। তাছাড়া সংগঠনের গোপনীয়তা রক্ষা করা প্রাথমিক কর্তব্য, সেটা ভুলে যাস না। এইসব লোক হাজারে হাজারে জন্মায় না পিসিমা। মনীষ মানি বাগানে কাজ করতো, আমি তাকে বলেছিলাম তোমার শত আয়ু হোক। দুটো ভাতের আশায় এই লাঞ্ছিত জীবনের 100 বছরই বাকি, আর 20 বছরই বাকি। কিন্তু রামকৃষ্ণের মতো মানুষের 20 বছরই 100 বছরের সমান। তুমি তো তাকে দেখেছো, এই তো জিনিসগুলোর পাশে এই তো থাকে। না রে, সেই সৌভাগ্য আমারও হয়নি। তবে হ্যাঁ, শুনেছি ওর কথা অনেকের মুখে। একটা কিছু ব্যবস্থা করো না পিসিমা, তোমার তো জেলে যাওয়া আসা আছে, দেখো না। দেখছি, তারা এত অধৈর্য হোস না। জেলের ভেতরে একজন বাঙালি ভদ্রলোক আছেন, উনি আবার এই বিপ্লবীদের ব্যাপারে খুব সহানুভূতিশীল। রামকৃষ্ণর বোনের পরিচয়ে যদি তোকে পাঠানো যায়, দেখছি, দেখ। তোমার জয় হোক পিসিমা, তুমি দীর্ঘজীবী হও। আমার না, বল বিপ্লব দীর্ঘজীবী হোক। হ্যাঁ রে, ঠিক মতো পড়াশোনাটা করছিস তো? আমার পরীক্ষার ফলটা কোনো খারাপ হতে দেখেছো? তুই তো আমাদের গর্ব রে মা। তোর মতন মেধাবী মেয়ে বিপ্লবী দলে আসছে, এটা তো খুব ভালো খবর। ভালো থাকিস। আজ আসি। আসবি কি? দাদা একটু মিষ্টি খেয়ে যা। না না পিসিমা, আজ থাক। রামকৃষ্ণের খবরটা পাওয়ার পর থেকে বুকের ভিতর কেমন একটা যন্ত্রণার চোট পাকিয়ে থাকে, কিছুই ভালো লাগে না। সাবধানে দেখা করিস। মাস্টারদার নির্দেশে দলের ভেতর ছেলে মেয়েদের একসাথে মেলামেশা নিষেধ। এতে দুর্বলতা বাড়ে, আর দুর্বল সৈনিকের এই বিপ্লবে কোনো জায়গা নেই।
পার্টির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে না পিসিমা। মাস্টার থেকে বলে ভয় নেই। ওদের নিয়ে ভয় পাই না রে, ওরা মৃত্যু ভয় নেই। দিনেশকে তো দেখেছি, রামকৃষ্ণ ওর মতনই হবে। ভয় তো তোকে নিয়ে রে মা, পুলিশ যদি জানতে পারে বিপদে পড়বি। তুমি চিন্তা করো না পিসিমা, যাওয়ার দিন ঠিক করে জানি। আজ আসি। প্রীতি চলে যায়, পিসিমা জানলা দিয়ে ওর চলে যাওয়া দেখে। চোখ চলে যায় জানলার নিচে থাকা কামিনী ফুলের ঝোপটার দিকে। দূরে কোথাও সাদা ফুল তার সুগন্ধ ছড়ায় প্রকৃতির নিয়মে। সেই গন্ধ নাকে এলে প্রকৃতির সমস্ত বিধিনিষেধের বাঁধন ছিঁড়ে খান খান হয়ে যায়। সেই বাঁধন তুচ্ছ করবে বলেই তো মরণ পণ করেছে ওরা। ওই দীনেশ, ওই রামকৃষ্ণ, ওই প্রীতিলতারা। শ্রীচরণ বাবা শ্বাস ছাড়তে ছাড়তে বলে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বাগান জুড়ে বুনো গাছের মাথায়, বাগান জুড়ে বুনো গাছের মাথায় কোটি কোটি তারারা ফুল হয়ে ফুটে থাকে। অবশেষে জেলারির দেওয়া চওড়া ভিজিটার্স বুকে মিথ্যে সম্পর্কের আঁচল কেটে পৌঁছে যায় সেই লোহার দ্বারের সামনে। দেখা হয় রামকৃষ্ণ আর প্রীতিলতা। শ্রীচরণ বাবা বলে রে শ্রীচরণ বাবা বলে রে। আমি প্রীতিলতা, আপনার চট্টগ্রামের মেয়ে। ফিলোসফিতে অনার্স নিয়ে বেথুনে পড়ছি। কয়েদি বেশে দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ বিশ্বাস। আলো ছায় মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে আলোয় এগিয়ে এলো সে, প্রশস্ত হাসি মুখ। একটা ছোট্ট ঘর, জানলা নেই। ঘরের বাইরে উঠোন, উঠোনের পাশে একটা শিউলি গাছ। রানী হাঁ করেছে আছে তার দিকে। রানী প্রথম অনুভব করলো মৃত্যুঞ্জয় সত্যের অসম্মান। মরণ কুঠুরির আসামিকে দেখতে এসেছো? ভয় করছে না? তুমি কি বিপ্লবী? কি করে এলে এখানে? ওরা তো কাউকে দেখা করতে দেয় না। বোনের পরিচয় দিয়ে। ওদের খাতায় আমার নাম। কি নাম? আরে দিন এক। শুরু হয় শেষ হতে থাকা এক নতুন অধ্যায়। 40 বার প্রীতিলতা জেলখানায় এসেছিল দেখা করতে রামকৃষ্ণের সাথে। আর ওদের দেখা মানেই গান, গল্প, হাসি আর অনেকটা আনন্দ। হাতে গোনা দিনগুলো ওরা প্রাণ ভরে বাঁচতে চায়। দিন 11। কিভাবে এলেন এই পথে? তারকেশ্বর দা, ফুটবলের মাঠে আমরা ওকে ফুটুদা বলে রাখতাম। আমি শুধু পড়াশোনা করতাম আর ফুটবল খেলতাম। তারকেশ্বর
জিজ্ঞাসাটা না হলে আমার এই পথে আসা হতো না। দাদার জন্যই আজকে আমি এই রামকৃষ্ণ। সেই সব দিনের কথা আমায় বলুন না দাদা, আমি সব শুনতে চাই। সব তো মনে নেই, কিন্তু কিছু কিছু কথা না জানো কখনো ভোলা যায় না। আমাদের স্কুল থেকে 3 মাইল দূরে ছিল করলডাঙ্গা পাহাড়। দাদা সেদিনকে দুপুরবেলা এসে বলল, রামকৃষ্ণ দাদা দুপুরে পাহাড়ের ওপরে আসি। আচ্ছা ঠিক আছে। পাহাড়ে গিয়ে দেখি অনেকে হাজির। ধলঘাট থেকে এসেছেন, অপূর্ব আরে সেন, শেওড়াতলি থেকে এসেছেন। সচিন সেন, সবাই মিলে একসাথে হই হুল্লো। দাদা বললো সেদিনকে আজ আমাদের বনভোজন। কত গান, কত আড্ডা, কত কিছু। এই যদি একটা গান ধরো। হবে। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের বাধা ধরা তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। সকলে মিলে না অনেক কথা বললাম, অনেক আড্ডা মারলাম, ইতিহাসকে চিনলাম, দেশকে জানলাম। অমরেন্দ্র সেই শেষ কথা, অমরেন্দ্র does not know how to surrender. বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের বাধা করা তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি চোখ বন্ধ করলে না রানী সমস্ত কিছু চোখের সামনে স্পষ্ট দেখতে পাই, পরিষ্কার। আমায় বলতে পারেন দাদা, একজন বিপ্লবী ঠিক কিভাবে নিজেকে গড়ে তুলবে, কিভাবে সে দেশের কাজে নিজেকে সঁপে দেবে? তোমার এই প্রশ্নের উত্তর যিনি দেবেন তার দেখা তুমি শিগগিরই পাবে। ঠিক ঠিক বুঝলাম না। আমাদের মাস্টারদা, আমাদের পথের আলো, মাস্টারদা সূর্য সেন। ততদিনে মনে মনে মাস্টারদাকে দেবতার আসনে বসিয়েছে রানী। তার আদর্শেই নিজেকে গড়ে তুলতে চায় সে, কিন্তু এখনো তার দেখা মেলেনি। মাস্টারদা বলেন, কারোর মধ্যে যদি এতটুকু গুণ দেখো না, সেই গুণের প্রশংসা করবে। আরে প্রশংসা করতে না পারলে আমরা বড় হবো কেমন করে? মাস্টারদা নাই গোটা দেশটাকে বিপ্লবী ভাবনায় ডুবিয়ে ফেলতে চান। বলেন না হলে বিপ্লব অসম্ভব। সবার তল পাবে না, ওই লোকটার তল পাবে না। আমায় সব কথা বলুন না দাদা, আমি সব শুনতে চাই। আমি একা সব শুনতে চাই। আমি চাই আপনার কথা, চেতনা, ভাবনা যেন আমার শরীরে রক্তের মতো বয়ে চলে। ওই যে কবি বলেছেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু। চাই তো বটে, কিন্তু তার ব্যবস্থা কি করে যেতে পারেন তারা? পারেন না, অসমাপ্ত থেকে যায়। তাই মনে হয় রানী, জীবনটা যদি আর একটু বড় হতো না, আর কিছুটা দিন যদি বেঁচে যেতে পারতাম, তাহলে ফিরে আসা অনেকগুলো কাজ শেষ করে আসতাম। কত কিছু জানা বাকি রয়ে গেল। দাদা, আমরা আপনাদের মতো হতে পারি না? আমরা মেয়েরা। আমার আগে কি মনে হতো বলো? মনে হতো দেশের যে অবস্থা, এই রক্তাক্ত পথে নেমে মেয়েদের লড়াই করা অসম্ভব। কিন্তু আমার এই ভুল ভেঙে গেছে জানো, তোমাকে দেখার পর। এই বারুদের বাইরে যদি যেতে পারতাম না, সকলকে চিৎকার করে বলতাম, দেশ সেবায় নরনারীর ভেদ নেই গো, মায়ের সেবায় সকলের সমান অধিকার, সকলের। আজ আসি। আসবে তো?
প্রতিদিন যাওয়ার সময় একই কথা বলতো রামকৃষ্ণ। তারপর অনেকদিন দেখা হয়নি দুজনের। প্রবল মানসিক টানাপোড়েন অস্থির করতে থাকে রানীর মনকে। কিসের এই অস্থিরতা, এই ভালো লাগা কিসের? অনেক চেষ্টা করে নিজেকে আটকাতে পারে না। এই একটা জায়গায় প্রবল আপত্তি ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির। মাস্টারদা নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন ঠিক এই কারণে। কিন্তু বিপ্লবীদের কি আবেগ থাকতে নেই পিসিমা? আবেগ আছে বলেই তোরা মৃত্যুকে ভালোবাসে রে মা। রামকৃষ্ণদাও তাই বলে, জানো, বলে 1908-এ ক্ষুদিরাম যাওয়ার পর আমরা এসেছি, আমাদের পর আসবে আমাদের সন্তানরা এবং আরো অনেকে আসবে। দেশ একদিন মুক্ত হবেই, তুমি দেখো। শুনলাম তুই নাকি খুব ঘন ঘন যাচ্ছিস। ঘন ঘন না দিয়ে আমার যে উপায় নেই পিসিমা। কি হয়েছে মা, কি হয়েছে বল আমার? আমার ওর একটা ছবি জোগাড় করে দিতে পারো পিসিমা? তুই এবার মরবি রানী। কি করছিস এসব? আমি জানি না আমি কি করছি, আমি কি করছি, কেন করছি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর ওর একটা ছবি ছাড়া আমি কি নিয়ে বাঁচি বলো তো? মরলে আর রাখলি কি তুই? ভেবে দেখিস সামনে অনেক বড় একটা জীবন, অনেক বড় একটা লড়াই পড়ে আছে তোর। দেশ মুক্ত হবেই পিসিমা, আর আমি ছেলে মানুষ নই। আমি নিজেই বিপ্লবী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত বিপদমুখী কাজগুলোতে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। কলকাতা থেকে চট্টগ্রাম বোমের খোল টিনের বাক্স করে পাচার করেছি বহুবার। কেন তুমি আমাকে মরার ভয় দেখাও বারবার? এই জীবন তো আর আমাদের নেই, কবে তাকে সঁপে দিয়েছি দেশের পায়ে। ভয় পেও না পিসিমা, চলো। সেদিন সকালে চমকে ওঠার মতো খবর কাগজে বিশেষ আদালতের প্রেসিডেন্ট মিস্টার গার্লিককে কোর্টের মধ্যেই গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সফলতার খুব কাছাকাছি, হয়তো আমরা স্বাধীনতা দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। বন্দে মাতরম! প্রীতিলতা আজ লাল পেনে সাদা শাড়ি পরেছে, মাথায় লাল টুপি, স্নিগ্ধ সাজে মোহনীয় হয়ে উঠেছে সে। So late. He is waiting. আইরিশ জেনারেলের সঙ্গে তার সুখের সম্পর্ক তৈরি হয়েছে কয়েকদিনে। আর সহযোগিতা ছাড়া এত সহজে রামকৃষ্ণের সাথে এতবার দেখা করা যেত না। কিন্তু ভাষার সঙ্গে সঙ্গে সবকিছু ম্লান হয়ে গেল। আজ যে রামকৃষ্ণের খুব জ্বর। দিন 40। সময় শেষ, চলে আসুন। যন্ত্রণায় গড়া দুটা চেপে ধরে প্রীতিলতা।
রামকৃষ্ণ চুপ করে শুয়ে। আমাদের সময় শেষ রামকৃষ্ণ দাদা, সময় এবারে শেষ। আমি চাই মুখে কিছু বলতে পারে না রামকৃষ্ণ, মাথানের সম্মতি জানায়। ঘরের ঘন্টা ক্রমাগত বাজতে থাকে। আগস্ট 1931 রাত পোহালে রামকৃষ্ণের ফাঁসি। গায়ে তখনও ধুম জ্বর রামকৃষ্ণের। অন্ধকার ঘরে একা চুপ করে বসে আছে প্রীতিলতা। নক্ষত্র খচিত খোলা আকাশ দেখতে ইচ্ছে করে না। মনে হয় এক্ষুনি ছুটে যায় রামকৃষ্ণের কাছে, গিয়ে বলে যাওয়ার আগে অন্তত একবার মাথায় হাত দিয়ে যাও। রাত গড়িয়ে ভোর হয়। নিজের দেহটাকে টেনে হিঁচড়ে জেলখানায় হাজির হয় প্রীতিলতা। Your brother is no more. दुआरे आईशा छह पलकी नयो हरे गौ तोलो और नयो हरे गौ तोलो रे तोलो मुखे अल्लाह He has left this letter for you. Take it. मुखे अल्लाह रसूल शबे बा গামলাটা চেপে ধরে दुआरे आईशा छह पलकी नयो हरे गौ तोलो প্রশ্নটা ঘুরি পাখির মতো মনে হচ্ছে ঘুরি। तोलो रे तोलो मुखे अल्लाह रसूल शबे बा मुखे अल्लाह रसूल शबे बा দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা কদিন আগে তোমার জন্য লিখেছিলাম, সেদিন ভালো করে কথা বলতে পারি। দুপুরের দিকে গায়ে 104 ছোঁয়া। সবাই বিছানা ছাড়তে বারণ করছে, লিখতে তোমার হবেই। এখন প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব দামি। বাঁ হাতে মাথায় আইস ব্যাগ চেপে নিচ্ছে, পেটটা ভালো করে ধরতে পারছি না, একটু কষ্ট করে বলুন। ছোটবেলার কথা খুব মনে পড়ছে না। সে সুখে বেঁচতে এখনো যায়নি। আবদার করলে যে গানটা তুমি আমায় শোনাতে, নিরাপত্তায় বাজছে বিনা প্রয়োজনে। তুমি এখন হয়তো হাতে বই নিয়ে জানলার ধারে বসে আছো, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু মাথা ঘুমাচ্ছে না। চেষ্টা করে পড়তে পারছি না। আমি আর পারছি না। মাথাটা ভাবে আসছে। এবার আমার ছুটি দাও। মুখে আল্লাহ রসুল সবে বা
রকমে তার দিন কাটছে আর অপেক্ষা করছে কবে মাস্টার তার ডাক আসবে। ওই দেখ শৈলেশ এসছে, যা কথা বল। মাসিমা কেমন আছেন? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ। আসো। রানী, নির্মলদা কালকে ডেকে পাঠিয়েছে, কাল রাত্রে। শৈলেশ, আজ রানীর পছন্দের খিচুড়ি রান্না হচ্ছে, খেয়ে যাও কিন্তু। মাসিমা আজকে একটু তাড়া আছে, পরে আরেকদিন এসে খাবো। বেশ ঠিক আছে। এই কাগজে ঠিকানা লেখা আছে, চলে এসো, বাড়িতে যেন কেউ সন্দেহ না করে। আসছি। কি বলিব রে এই না নৌকা ডুবু রে ডুবু, এই না নৌকা অবশেষে প্রতীক্ষার অবসান। ডাক করলো রানী। তোমার রে দয়াল কি বলিব আমি, কি বলিব চাঁদের আলোয় সোনা সান্দের নৌকায় যখন কি ভেসে চলেছে বলিব রামকৃষ্ণের মুখ, এক মুহূর্তের জন্য পিছু ছাড়ছে না। কি বলিব সোনা সান্দের কি বলিব অন্ধকারে একা ভেসে চলেছে পৃথিবীটা। ডুবু রে ডুবু, এই না নৌকা তোমার রে দয়াল কি বলিব আমি, কি বলিব সোনা সান্দের কি বলিব অনেক রাত্রে এসে পৌঁছলো সেই গোপন আস্তানা। তুমি হইয়া বট বৃক্ষ, আমি তরুলতা, আমার সামনে দাঁড়িয়ে আছেন মাস্টারদার অন্যতম সঙ্গী নির্মলদা। খুব ক্লান্ত, হাত মুখ ধুয়ে নাও, মাস্টারদা যেখানেই আছে। গোটা শরীরে বিদ্যুৎ খেলে গেল রানী। এই রাত ভোলার নয়, মাস্টারদাকে আছে প্রথমবার নিজের চোখে দেখবে। ব্রিটিশ পুলিশ শত চেষ্টা করেও যে মাস্টারদার দেখা পায়নি, আজ তার দেখা পাবে সে। ঘরের এক কোণে প্রদীপ জ্বলছে, সামনে দাঁড়িয়ে আছেন মাস্টারদা সূর্য সেন। প্রণাম করো। এই সেই মানুষ যার ডাকে জীবন তুচ্ছ করে ঘর ছেড়েছে লক্ষ লক্ষ মায়ের সন্তান। কি এমন তেজ আছে এই ক্ষীণ শরীরে যা নাড়িয়ে দিয়েছে ব্রিটিশের শক্তিকেও। তোমার কথা অনেক শুনেছি, রামকৃষ্ণের সাথে অনেকবার দেখা হয়েছে তোমার। তার কথা বলো। ছোটবেলায় কানাইলাল ক্ষুদিরামের জীবনী পড়েছি, কিন্তু প্রথমবার দেখলাম মৃত্যু ভয়হীন মানুষ কেমন হয়। ও আপনার কথা খুব বলতে দাদা, বাঁচার খুব ইচ্ছা ছিল। কতদিন বাঁচলাম সেটা আসল না, কেন বাঁচলাম, কাদের জন্য বাঁচলাম সেটাই আসল। বাঁচতে পারবে ওর মতো? হ্যাঁ দাদা। শুরু হলো প্রস্তুতি। শুরু হলো অস্ত্র প্রশিক্ষণ। আগুনে লোহা গলতে গলতে
সেইভাবে চেহারা পায়, প্রীতিও সেইভাবে শিখলো বন্দুক চালাতে। জীবন তুচ্ছ করে নিপুণ হাতে বোমা বাঁধতে, পাহাড়ে লড়াই করার সমস্ত রকম কৌশল শিখলো প্রীতিলতা। পুরুষের বেশে রানীও হয়ে উঠলো ছেলেদেরই একজন। মাস্টারদার নেতৃত্বে ওরা সবাই নিজেদের গড়ে নিল। সারা রাত ধরে চলতো দৌড়। ভোরের আলো ফুটলে দূরের জানলায় দেখা যেত মাস্টারদা বসে আছেন ওদের অপেক্ষায়। সাত দিন হলো বাড়ি এসেছে রানী। নির্মলদার কথা খুব মনে পড়ছে। ডিস্টিংশন পেয়ে পাশ করার কারণে বাড়ির সবাই খুব খুশি। জানো মা, পূর্ণিমাদা সেদিন জেল থেকে চিঠি পাঠিয়েছিলেন। নিজের কষ্টের কথা প্রায় কিছুই নেই, খালি আছে দেশ স্বাধীন হলে আমরা কিরকম সমাজ গড়ে তুলব তার গল্প। আমিও রেডির মতোই হতে চাই না। সকাল থেকে ঘুম জ্বর মাই। মানে এই রান্নাঘরটা একটু দেখিস তো। হ্যাঁ, আমি মায়ের জন্য কবিরাজার থেকে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ যাই। না যাস নে, রান্না পরে হবে। একটু আমার পাশে এসে বস, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একটু হাত বুলিয়ে দিবি মা? তুই আমার পাশে থাকলে মনে হয় আমার মা বসে আছে। তুমি চিন্তা করো না মা, আমি এখানেই আছি, তুমি আরাম করো। সারা সন্ধে মায়ের পাশে বসে থাকে রানী। গভীর রাতে খাওয়া শেষ হলে মা ঘুমিয়ে পড়ে। মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে মেয়ে। মা তখনও বেহুশ হয়ে ঘুমোচ্ছেন। মায়ের পায়ের কাছে একটা চিঠি রেখে দিয়ে আসে। তোমার বড় কষ্ট দিয়ে গেলাম মা, তুমি আমায় ক্ষমা করে দিও। শহরের উপকণ্ঠে সামান্য দূরে ইউরোপিয়ান ক্লাব, ক্লাব থেকে বেশ খানিকটা দূরে বড় রেলের কারখানা। সারা এলাকায় চক্কর দিয়ে বেড়াচ্ছে পুলিশ। চক্কর দিতে সময় লাগে 20 মিনিট। এইটুকু সময় আছে আমাদের হাতে। আমাদের পরনে থাকবে শার্ট, রানীর পরনে থাকবে পাগড়ি আর ধুতি। বীরেশ্বর, তুমি থাকবে বিলের হলের পাশে। সদর দরজার সামনে থাকবে সুশীল ও কালী। ম্যাপ খুলে আক্রমণের পরিকল্পনা বোঝাতে থাকলেন মাস্টারদা। গতবার শৈলেশ্বরের নেতৃত্বে এই ক্লাবে আক্রমণ ব্যর্থ হয়। বিচারপতি লজ্জায় শৈলেশ্বর গলায় ঢেলে নেয় পটাশিয়াম সাইনাইড। এইবারে সে ভুল হতে দেওয়া চলবে না। আগামী 24 সেপ্টেম্বর হবে এই আক্রমণ। আর এই কাজে দলকে নেতৃত্ব দেবে ফুলতার। ফুলতার? হ্যাঁ, আজ থেকে রানীর ছদ্মনাম ফুলতার। রানী? আমি আমি কি করে? আমাদের পিছিয়ে আসার পথ নেই। আমাদের ইস্তেহার তোমার পকেটে রেখো। তোমার এই অভিযান ভারতের স্বাধীনতার ইতিহাসে বীর নারীদের এগিয়ে যাওয়ার পথ আরো মসৃণ করুক। জয়ী হয়ে ফিরো। Long live revolution!
দশটা। ফুলধরের সাথে ছিল আরো কয়েকজন বিপ্লবী, কালী, প্রফুল্ল, বীরেশ্বর আর সুশীল। ক্লাবের মধ্যে থেকে হই হুল্লোড়, চেঁচামেচি আওয়াজ পাওয়া যাচ্ছে। পাহাড়ের ঝোপঝাড়ে ওরা লুকিয়ে অপেক্ষা করছে সঠিক সময়, কিন্তু নিজেকে আটকে রাখতে পারলো না প্রীতিলতা। রামকৃষ্ণের মুখটা বারবার মনে পড়ছে। না, সেই সুযোগ আর দেওয়া যাবে না। সমস্ত শক্তি সঞ্চয় করে নির্দেশ দে। চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে সবাই। ক্লাবের মধ্যে আছে গানের কষ্ট। প্রীতিলতা রিভলভারে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসছে। ছিলেন ভর্তি একটা বোমা ভয়ঙ্কর আওয়াজে ফেটে পড়ে হলের ভিতর। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওদের ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওদের ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করবো মোরা জয়, এই বাঁধন পরে বাঁধন ভয়কে করবো মোরা জয়। এই শিকল ভাঙা মা নয়, এই শিকল ভাঙা ভয়। চলে জিতে যায় সব। প্রীতিলতাকে দেখে একবার মনে হচ্ছে না এটা তার প্রথম অভিযান। বিলিয়ার্ড ঘর অবরোধ করলো। বীরসত্তা, এক্ষুনি ওদিকে যাও। আচ্ছা ঠিক আছে। সুশীল আরো একটা ঘরে গুলি চালাতে লাগলো। তোমরা সবাই এগো, তাড়াতাড়ি পিছনে যাও। পাহারারত পুলিশ পালিয়েছে ভয়ে, সকলের মতো চিৎকার ছুটাছুটি চলছে গ্রাম জুড়ে। ওদিক থেকে চলছে ব্রিটিশদের গুলি। যে গ্রামে এতদিন মুক্তিযুদ্ধের ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, সেই গ্রামের দরজা ভেঙে ঝাঁপিয়ে পড়েছে কিছু বাঙালি বাঘের বাচ্চা। নিস্তব্ধ। ক্লাবের মধ্যে ছড়িয়ে আছে খাবার, মদের গ্লাস আর সাহেবদের মৃতদেহ। পেরেছে ওরা, ওরা পেরেছে। উড়িয়ে দিয়েছে অপমানের শৈল চূড়া। সফলতার অভিযান। কিন্তু কিন্তু এবার আমাদের ফিরতে হবে। পুলিশের কাছে এতক্ষণে খবর চলে গেছে। তোমরা তোমরা এক্ষুনি যাও, আমি তোমাদের পিছনে আসছি। যাও যাও যাও। নিয়ম অনুযায়ী আক্রমণের পর নেতা থাকবে পিছনে। সকলের সুরক্ষার দায়িত্ব তার। আর একটু পথ পেরিয়ে যেতে পারলেই তারা পৌঁছে যাবে সাফল্যের বন্দরে। আকাশে নক্ষত্রের দিকে তাকিয়ে প্রীতিলতা চিৎকার করলো, আমি পেরেছি রামকৃষ্ণ, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। চিৎকার করতেই খুব ভর্তি শ্বাসে এগিয়ে চললো গুলি। দ্বিতীয় গুলি বুক ফুলে বেরিয়ে গেল। মরণ তো খুব চেনা রানীর, দেরিও সহ্য হয় না। ব্রিটিশ পুলিশ এগিয়ে আসছে। কি অদ্ভুত এক সময়। এটি এখন একা নেই, ওর সাথে আছে রামকৃষ্ণ। একান্তে দুজনের মধ্যে আর কোনো দূরত্ব বাকি নেই। জামা ভিজে যাচ্ছে গাঢ় লাল রক্তে। প্রীতি আর দেরি করে না, পকেট থেকে পটাশিয়াম সায়ানাইডের মোড়কটা বের করে গলায় ঢেলে নেয়।
পুলিশ আসে, রানীকে পায়, কিন্তু ফুলতারকে পায় না। পোস্টমর্টমের জন্য পুলিশ ফুলতারের পাগড়িটা টেনে খুলতে ছড়িয়ে পড়ে তার চুল। অতর্কিতে ঘুম ভাঙে মায়ের। পায়ের কাছে মেয়ের দেওয়া চিঠি। সেই চিঠি নিয়ে দিনের পর দিন কেটে যায় মায়ের। মা গো, তুমি আমায় ডাকছিলে? আমার যেন মনে হলো তুমি আমার শিওরে বসে কেবলই আমার নাম করে ডাকছো, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, তুমি কি সত্যিই এত কাঁদছিলে? স্বপ্নে তোমায় একবার দেখতে চেয়েছিলেন। তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে। আমি যে তোমার সঙ্গে একটা কথাও বললাম না, শুধু চোখ ভরে তোমার অশ্রু জলই দেখলাম। একবারও তোমার চোখের জল মোছানোর এতটুকু চেষ্টা করলাম না। তুমি আমায় ক্ষমা করো মা, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। মেয়েটির কাছ থেকে একটা ফোন পাওয়া গেছিল। তার ড্রপ বক্সে ভাতে লেখা একটা শেষ মেসেজ ছিল। এই মৃত্যু কোনো একদিনের ঘটনা নয় মা, এর সাথে জড়িয়ে আছে 1000 বছরের স্বাধীনতার স্বপ্ন। মৃত্যুঞ্জয় ফিরে আসবে।